এখন আমি আলোচনা করব একজন মহীশূরে জন্মানো রাজা রাওয়ের সাথে দক্ষিণ ভারতীয় সাহিত্যিকের সাথে বাঙালি সাহিত্যিক, এনার নাম হলো গিয়া বাঙালি সাহিত্যিক, ওনার নাম হলো গিয়া সৈয়দ আলিউল্লাহ। তো একজন প্রায় 98 বছর বেঁচেছেন, আরেকজন 49 বছর বেঁচেছেন, প্রায় ডাবল। তো 98 বছর বেঁচেছেন। ইনি হলেন গিয়া রাজা রাও। তিনি 1906 সালে জন্ম, মানে এই মুসলিম লীগের জন্ম সালে তার জন্ম, এবং 1908 সালে জন্ম। তিনি মুসলিম লীগের জন্ম সালে 2 বছর পরে, আর মারা গেছেন 1906 সালে। তো আর আমাদের যে এই ইসের কথা আমি বলতেছি, ইনি কিন্তু জন্ম হলো অনেক পরে, 1922 সালে। তিনি হলেন গিয়া সৈয়দ আলিউল্লাহ। 1922 সালে জন্ম, এবং 1970 সালের অক্টোবর মাসে তিনি মারা যান। মানে দেশ স্বাধীন হওয়ার 2-3 মাস আগে তিনি মারা যান। 16 ডিসেম্বর স্বাধীন হয়ে যায়। তো তিনি ফ্রান্সে ছিলেন, আর উনি যখন মারা যান তিনি আমেরিকায় ছিলেন। তো দুজনেই বিদেশে প্রচুর গেছেন, কিন্তু একজন প্রচণ্ডভাবে ইন্ডিয়ান আর একজন প্রচণ্ডভাবেই বিদেশি মেন্টালিটির। যেমন ইনি কনফিউজ ছিলেন যে কোনটা, এই সৈয়দ আলিউল্লাহ কনফিউজ ছিলেন যে কোন দর্শনটা ঠিক, ওয়েস্টার্ন দর্শন ঠিক না ইস্টার্ন দর্শন ঠিক। যেমন ওয়েস্টার্ন দর্শনের প্রভাবে অনেকখানি তিনি লিখেছেন, এই নাম কি বলে, এইটার নাম হলো গিয়া লাল সালুতে দেখা যাচ্ছে যে মজিদ একজন ধর্ম ব্যবসায়ী, ঠিক আছে। তো ওয়েস্টার্ন শস্যর চেয়ে ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যর ধর্মের চেয়ে টুপি বেশি, শস্যর আগাছা বেশি। হ্যাঁ, তো যে ধর্মের চেয়ে আগাছা বেশি, শস্যের চেয়ে টুপি বেশি, এই ধরনের কথাবার্তাগুলো তিনি বলেছেন। আসলে হবে যে ধর্মের চেয়ে টুপি বেশি, মানে ধর্মটা প্রকৃত ধর্ম না, এবং শস্যের চেয়ে আগাছাই বেশি, এই ধরনের কথাবার্তাই তিনি বলতে চাচ্ছিলেন, যাতে এদেশের ধর্মটাকে তিনি রিয়েলাইজ করতে পারেননি। কারণ বাংলাদেশের যে সাহিত্যিক মণ্ডলটা কান্ট প্রভাবিত না, বেশিরভাগ হিউমের সংশয়বাদ প্রভাবিত, আর কান্ট হলো বিশ্বাসবাদ। তাহলে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে যে সৈয়দ আলিউল্লাহ তিনি প্রচণ্ডভাবেই আধুনিকতাবাদী, এবং চাঁদের অমাবস্যা থেকে শুরু করে প্রত্যেকটাতেই তার বিজ্ঞানের সাথে ইসের যে কনফ্লিক্ট, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ঐতিহ্যের সাথে বিজ্ঞানের কনফ্লিক্ট, এবং বিজ্ঞানকে তিনি প্রাধান্য দিয়েছেন। কিন্তু আমরা যদি ইসের কথাগুলো দেখি, দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ, মানে অসাধারণ বিখ্যাত, মানে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এইটার গল্পটার উপরেই। দ্য সার্পেন্ট মানে হলো গিয়ে সাপ, এবং রোপ হলো দড়ি। এখানে সাপ বলতে বোঝাচ্ছে যে এই ওয়েস্টার্ন যে সাহিত্য, ওয়েস্টার্ন যেটাকে তিনি দড়ি মনে করছেন, আসলে সাপ। যেরকম ওয়েস্টে যখন তিনি ছিলেন, ফ্রান্সে যখন তিনি ছিলেন, তখন তিনি একটা ফ্রেঞ্চ মেয়েকে তিনি বিয়ে করেন, এবং সেই বিয়েটা ব্যর্থ হয়। তো সেখান থেকে তিনি অটোবায়োগ্রাফির মতোই আকারে তিনি লেখেন দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ। তো এইটার পরেই তিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পান, এবং সার্পেন্ট অ্যান্ড দ্য রোপে তিনি দেখাচ্ছে যে তার ওয়াইফে তিনি সতীত্বকে বিশ্বাস করে না, ওয়েস্টার্ন লিবারাল লাইফকে তারা ভালো মনে করে, এবং চরিত্র বলে কিছু নাই তাদের মধ্যে। তো দেখা যায় যে আরেক বন্ধুর সাথে আরেকটা দেশি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তার নাম সাবিত্রী। তো সাবিত্রীর কাহিনী আমরা জানি, সাবিত্রী কিন্তু একজনকে জমালয় দুয়ার থেকে ফেরত নিয়ে আসছিল তার স্বামীকে। সে মানে জমের যে মুখপাত্র বা এই যে মৃত্যুদূতকে বলেছিল যে এরকম যে এত সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করেছিল যে সে বলছে তুমি কী চাও? বলছে আমি চাই যে আমি যাতে 100 পুত্রের মা হই। তো বলছে যে তখন চলে যাচ্ছে। তো বলছে যে তাহলে কোথায় যাচ্ছেন? বলে তা তোমার স্বামী জান কবজ করছে। আমার স্বামী জন কবজ করলে তুমি কী করে আমি 100 ইসের পুত্র হবো, 100 সন্তানের পুত্র হবো। তখন বলছে ঠিক আছে, তোমার স্বামীর হাত বাড়িয়ে দিলাম। তো এই যে মানে তার স্বামীকে আর তার তখন জান কবজ করলো না। তাহলে এই যে সাবিত্রী, যে সতী সাবিত্রীরা যে মানে স্বামীর হায়াত বাড়িয়ে দেয়, কিন্তু এটা কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফে হয়েছিল, যে দেখা যাচ্ছে যে সে 98 বছর বেঁচেছে লোকটা। এবং ওয়েস্টার্ন কালচারের সাথে দেখা যায় যে ওখানে এই সাবিত্রী নামে একজনের প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যায়, কিন্তু সাবিত্রীকে সে বলতে পারে না। আর এদিকে তো তার বউ আছে, কিন্তু বউয়ের একবার বাচ্চা
বাচ্চা হয় সেটাও মারা যায়, দ্বিতীয়বার বাচ্চা হয় সেটাও মারা যায়। তো তারপরে তার সাথে বউয়ের সাথে ডিভোর্স হয়ে যায়, যে ফ্রিঙ্গি মেয়ে আর কি, যেটা পশ্চিমা মেয়ে, যে পশ্চিমা ভ্যালুসে বিশ্বাস করে, এবং যে মেয়েটা ফ্রান্সের মেয়ে, তার সাথে তার ডিভোর্স হয়ে যায়। এটাই তার ব্যক্তিগত জীবনেও কিন্তু এই ঘটনাই ঘটেছিল। তার একটা ফ্রেঞ্চ মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়েটা তার টিকেনি। কিন্তু সে মনে মনে খুশি ছিল, মানে ইস্টার্ন লাইফস্টাইল এবং যেটা বিশ্বাসের লাইফস্টাইল, সংশয় লাইফস্টাইল না। এবং তার বেশিরভাগ রচনাগুলোতেই কিন্তু এই জিনিসগুলা এই আসছে। এবং তার পড়াশোনার স্কুলগুলো ছিল কিন্তু মুসলিম স্কুল। তিনি কিন্তু ওইখানকার আলিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন। তারপরে তিনি নিজাম কলেজে পড়াশোনা করেছেন। তারপরে তিনি ওসমানিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মাদ্রাজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলো পড়াশোনা করেছেন। তার এই রাজা রাওয়ের যে পড়াশোনা ছিল, রাজা রাও ব্রিটিশ, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক, রোমান এবং মুসলিম দর্শন এবং হিন্দু দর্শন সবগুলোর উপরে তিনি ওস্তাদ লোক ছিলেন। এবং তিনি প্রচুর পড়াশোনা করে বই লিখতেন। তিনি দেখা যাচ্ছে প্রথম বইয়ের পর দ্বিতীয় বই লিখতে তার 22 বছর লেগে গেছিলো। তখন বলা হয়তো যে আপনি এত সময় কেন লাগালেন? তো বলছে যে আমি তো বই লিখি না, আমি ফিলোসফি চর্চা করি, কাজে আমার সময় লাগে, আমি প্রচুর বই পড়ে তারপর একটা বই লিখি। তো এই আহমেদ আলীর বন্ধু ছিলেন তিনি, তার বন্ধু ছিলেন লেখক আহমেদ আলী। আহমেদ আলীও প্রায় দীর্ঘজীবী ছিলেন। এবং দক্ষিণ ভারতের যে রাইটারগুলো আমরা দেখব, যে সেটা রাজা রাও হোক, আর আহমেদ আলী হোক, আর মুলকরাজ আনন্দ হোক, আর নাম কি বলে আর কে নারায়ণন হোক, তারা কিন্তু সবাই ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করেই লেখালেখি করেছেন। কিন্তু বাংলাদেশে যে ইংলিশে লেখালেখি করতেন, বাংলাদেশের যে কিশোরগঞ্জের রাইটার, পরে তিনি কলকাতা চলে যান, কলকাতা থেকে দিল্লি চলে যান, দিল্লি থেকে তিনি ইংল্যান্ডে চলে যান। তিনি নীরসি চৌধুরী, তিনি 102 বছর বেঁচে ছিলেন। 102 বছর কিন্তু চারটিখানেই লাইফ না। তো এই 102 বছর বেঁচেছিলেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে, তিনি কখনোই ইসলামের শ্রেষ্ঠত্ব সেভাবে স্বীকার করেননি। তিনি একবার কথা বলেছেন যে এটা মুখ ফুসকে বলা যায় ভালো, কারণ তার বেশিরভাগ লেখাই দেখা যাচ্ছে তিনি নেহরুর ইসলামী ড্রেসকে তিনি ব্যঙ্গ করছেন। নীরসি চৌধুরী তিনি বলেছিলেন যে বাঙালি হিন্দু যদি জানতো যে ইসলাম কত শ্রেষ্ঠ ধর্ম, তাহলে তারা বাংলাকে ভাগ করতো না, তার মানে কি পাকিস্তানে যোগ দিত। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে নীরসি চৌধুরীর সাথে রাজা রাও বা আহমেদ আলী বা এই মুলকরাজ আনন্দ বা এই আর কে নারায়ণন, যে দক্ষিণ ভারতীয় রাইটারগুলো আছেন বা উত্তর ভারতীয় ইংলিশ রাইটারগুলো, তারা কিন্তু বেশিরভাগই ইসলামকে শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। তো এই জিনিসগুলো আমরা বুঝলে পরে তখন কি হবে, আমরা তখন এই মানে প্রকৃতভাবেই এই যে স্বাধীনতার আগেই যে মারা গেল, সেটা তার স্বল্প জ্ঞান, এই যে নাম কি বলে এই লোকটার স্বল্প জ্ঞানের, সাইদ আলিউল্লাহ স্বল্প জ্ঞান, এবং আর রাজা রাওয়ের যে বিশাল পড়াশোনা, সেগুলো বুঝতে পারবো। তখন কি হবে, আমরা তখন দক্ষিণ ভারত যেমন উত্তর ভারতের পার ক্যাপিটা ইনকাম ডাবল, তখন কি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়া এবং পাকিস্তান সেটা ডাবল হয়ে যাবে। আর ডাবল হয়ে যাওয়া খুবই সম্ভব, কারণ ভারত পাকিস্তান যেমন যুদ্ধাস্ত্র ক্রয় যুদ্ধ নিয়ে ব্যস্ত, বাংলাদেশ তখন যুদ্ধ নিয়ে এত ব্যস্ত থাকবে না। বাংলাদেশ তখন দক্ষিণ ভারতের মতোই মানে সায়েন্সে, মানে তামিলদের মতো সায়েন্সে 3টা নোবেল প্রাইজ পাওয়া খুবই সম্ভব। এবং বাংলাদেশে তখন দক্ষিণ ভারতের মতো 200-300 কোটি বাজেটের মুভি করা সম্ভব হবে। এবং সেই জন্য আমাদের কী করতে হবে, বাঙালি মুসলমানদের উচিত ফ্রেঞ্চ, ব্রিটিশ এবং জার্মান দর্শনে ওস্তাদ হওয়া, এবং এই দক্ষিণ ভারতের এই ইংলিশ রাইটারগুলা যেমন রাজা রাও, তারপরে মুলকরাজ আনন্দ, তারপরে এই আর কে নারায়ণন এবং আহমেদ আলী, এদের বইগুলো পড়া। তখন কী হবে, বাংলাদেশেও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশও 200 কোটি বাজেটের মুভি করবে। তখন বাংলাদেশও তখন শিল্প এবং ইন্ডাস্ট্রিতে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি হিসেবে গোটা পৃথিবীতে পরিচয় পাবে। তখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার প্রায় ডাবল হয়ে যাবে। আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।